নমস্কার বন্ধুরা, বাংলা নিউজে আপনাদের স্বাগত। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। নকল মোহর বিক্রির কারবারের দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, লাভপুরে নিহত 2 জন। সেঞ্চুরি করেও বড় শাস্তি পেতে পারেন শুভম গিল, আইসিসি এর নিয়ম লঙ্ঘনের অভিযোগ ভারত অধিনায়কের বিরুদ্ধে। ফের খবরে এয়ার ইন্ডিয়া, মাঝ আকাশে বিমানের ভিতর কাঁপল দরজা, অভিযোগ ক্ষুব্ধ যাত্রীদের। সিন্ধু জলচুক্তি পুনর্বহাল হবে না, পাকিস্তানকে শুনিয়ে রাখলেন শাহ। কূটনীতির পারদ চড়িয়ে ত্রিপাক্ষিক বৈঠকের টেবিলে বাংলাদেশ, পাকিস্তান, চীন। কে কে ছিলেন মিটিংয়ে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। নকল মোহর বিক্রির কারবারের দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, লাভপুরে নিহত 2 জন। নকল সোনার মোহর বিক্রির প্রতারণা চক্রের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে প্রাণ গেল 2 জনের। ঘটনার পর পুলিশ গ্রামে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় তৃণমূল সমর্থকরা। এরপর প্রচুর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা বীরভূমের লাভপুর থানা এলাকার হাতিয়া গ্রামে। এই এলাকায় দীর্ঘদিন ধরে নকল সোনার মোহর বিক্রির প্রতারণা চক্র চলছে বলে অভিযোগ। এই কারবারে যুক্তরা তৃণমূল সমর্থক হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করে না পুলিশ। এলাকায় কয়েকটি সতর্কতামূলক ব্যানার পোস্টার সাটিয়েই দায় সেরেছে তারা। স্থানীয়রা জানিয়েছেন, নকল সোনার মোহরের কারবারের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে হাতিয়া গ্রামে দীর্ঘদিন ধরে তৃণমূলের দুইটি গোষ্ঠীর মধ্যে বিবাদ বাধে। এই বিবাদের জেরে গত 6 মাস ধরে ঘর ছাড়া ছিল তৃণমূলের একটি গোষ্ঠীর কয়েকজন সদস্য। শুক্রবার রাতে তারা গ্রামে ফেরার চেষ্টা করলে তৃণমূলের বুথ সভাপতি শেখ মইনুদ্দিনের লোকজনের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ বাধে। সারা রাত ধরে মুড়ি মুরকির মতো বোমা পড়ে গ্রামে। সকালে 2 জনের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে শনিবার সকালে লাভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে গ্রামবাসীরা তাদের গ্রামে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। এরপর বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানিয়েছেন, গ্রামের সবাই তৃণমূল সমর্থক। তৃণমূলের দুইটি গোষ্ঠীর বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ওখানে নকল মোহরের কারবার হয়, পুলিশ কি জানে না? সারা দেশের লোক এদের দ্বারা প্রতারিত হয়েছে, সর্বশান্ত হয়েছে। তবু পুলিশ এই চক্রের মাথাদের ধরে না, কারণ এই কারবারের বাকরা 75 থেকে 25 ফর্মুলায় কালীঘাটে আসে। সেঞ্চুরি করেও বড় শাস্তি পেতে পারেন শুভমন গিল, আইসিসির নিয়ম লঙ্ঘনের অভিযোগ ভারত অধিনায়কের বিরুদ্ধে। ইংল্যান্ডের বিরুদ্ধে 5 টেস্টের সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করেছে ভারতীয় দল। ম্যাচের প্রথম দিনই অধিনায়ক শুভম গিল এবং যশস্বী জাসওয়াল 2 তারকায় দুর্দান্ত সেঞ্চুরি করে দলের স্কোর 300 পার করিয়ে দিয়েছেন। তবে টেস্টের প্রথম দিন অধিনায়ক শুভমন গিল দুরন্ত সেঞ্চুরি করার পরেও বড় সমস্যায় পড়েছেন বলে মনে হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তার বিরুদ্ধে বড় ব্যবস্থা নিতে পারে, কারণ গিল আইসিসির একটি বড় নিয়ম ভঙ্গ করেছেন। এর জন্য তাকে মোটা অঙ্কের জরিমানা করা হতে পারে। টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক শুভমন গিল হেডিংলে টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করে তার অধিনায়কত্বের সূচনাটাও দুর্দান্ত করেছেন, কিন্তু তিনি একটি বড় ভুল করেও বসে রয়েছেন। যখন তিনি ব্যাট করতে নেমেছিলেন তখন সাদা মোজার পরিবর্তে কালো মোজা পরে ব্যাট করতে নামেন তিনি, যেখানে টেস্ট ম্যাচে সাদা মোজা পরার নিয়ম রয়েছে। ক্রিকেটের নিয়ম নির্ধারণকারী মেরিলেবোন ক্রিকেটের ক্লাবের সুপারিশে এই নিয়মটি কার্যকর করা হয়েছে। এখন পোশাক কোডের নিয়ম লঙ্ঘনের জন্য শুভমন গিলকে আইসিসির রোষের মুখোমুখি হতে পারে। ফের খবরে এয়ার ইন্ডিয়া, মাঝ আকাশে বিমানের ভিতর কাঁপল দরজা, অভিযোগ ক্ষুব্ধ যাত্রীদের। দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে গেল লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার। 242 জন যাত্রীর মধ্যে 241 জনের মৃত। আর তারপর থেকেই এয়ার ইন্ডিয়া পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসছে। এবারও অভিযোগের তীর হংকংগামী বোয়িং 787 বিমানের দিকে। সূত্রের খবর, ঘটনাটি ঘটে গত 1 জুন। মাঝ আকাশে বিপত্তি দেখা দেয় দিল্লি থেকে হংকংগামী এয়ার ইন্ডিয়া AI 314 ড্রিমলাইনার বিমানে। অভিযোগ, দিল্লি থেকে যাত্রা শুরুর 1 ঘন্টার মধ্যে এক যাত্রী দেখতে পান বিমানের আপৎকালীন দরজা আচমকা কাঁপতে শুরু করেছে। শুধু তাই নয়, দরজা থেকে শোনা যাচ্ছিল বাতাসের শব্দ। মাঝ আকাশে বিমানের মধ্যে এমন বিপত্তি দেখে আতঙ্কিত ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। কিন্তু যাত্রীদের অভিযোগ, এই ঘটনা জানানোর পরেও বিমান কর্মীরা কোনো পদক্ষেপ নেয়নি, বরং পরে এক বিমান কর্মী এসে দরজার ফাঁকে ন্যাপকিন গুজে পরিস্থিতি সামাল দেন। এরপর সময় মতো বিমানটি নিরাপদে হংকংয়ে অবতরণ করে। আর বিমানবন্দরে নেমেই ক্ষোভ উগরে দেন যাত্রীরা। এরপরেই এই ঘটনা প্রসঙ্গে একটি বিবৃতি জারি করে এয়ার ইন্ডিয়া। বিবৃতিতে সংস্থা জানিয়েছে, এই ঘটনার কারণে কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয়নি। বিমানটি উড়ার আগে একাধিকবার তল্লাশি করা হয়েছিল। এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে, নিরাপত্তার বিষয়গুলিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিমান পরিচালনার জন্য ছাড়পত্র পাওয়ার আগে একাধিক ইঞ্জিনিয়ারিং পরীক্ষা নিরীক্ষা করা হয়। 1 জুন 2025 দিল্লি থেকে হংকংগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 314 বিমানটি উড়ার আগে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। তারা আরও জানিয়েছে, মাঝ আকাশে দরজার প্যানেল থেকে শব্দ শোনা যায়, তবে ক্রুরা শব্দ কমানোর জন্য পদক্ষেপ নিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়,
হয়েছে, হংকং বিমানবন্দরে অবতরণের পর ইঞ্জিনিয়ারিং টিম বিমানটি পরীক্ষা করে। হংকং থেকে দিল্লিগামী ফ্লাইট AI 315-তে কোনো শব্দ হয়নি। আমরা আবারও বলতে চাই যে যাত্রী এবং ক্রুদের নিরাপত্তার সর্বোচ্চ অধিকার পাবে। আহমেদাবাদের ঘটনার পর থেকেই বিমানের একের পর এক বিভ্রাট সামনে আসছে। এয়ার ইন্ডিয়া হোক বা ইন্ডিগো, বিপত্তির মুখে প্রায় প্রত্যেকেই। বৃহস্পতিবার এই কলকাতা বিমানবন্দরের দুটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে উঠতে পারেনি। সিন্ধু জলচুক্তি পুনর্বহাল হবে না, পাকিস্তানকে শুনিয়ে রাখলেন শাহ। সিন্ধু জলচুক্তি কখনো পুনর্বহাল হবে না, সরাসরি পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি মাসেই জানা গিয়েছিল সিন্ধু জলচুক্তি পুনরুদ্ধারের বিষয়ে পাকিস্তান এখনও পর্যন্ত ভারতকে 4টি চিঠি পাঠিয়েছে। এই 4টি চিঠির মধ্যে একটি অপারেশন সিঁদুরের পরে পাঠানো হয়েছিল। এই আবহে অমিত শাহের চুক্তি নিয়ে হুঁশিয়ারিতে সিঁদুরের মেঘ দেখছে পাকিস্তান। টাইমস অফ ইন্ডিয়ার সাক্ষাৎকারে সিন্ধু জলচুক্তি নিয়ে অমিত শাহ বলেন, না, এটি কখনোই পুনরুদ্ধার করা হবে না। আন্তর্জাতিক চুক্তিগুলি একতরফাভাবে বাতিল করা যাবে না, তবে আমাদের এটি স্থগিত রাখার অধিকার রয়েছে, যা আমরা করেছি। চুক্তির প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে যে এই দুটি দেশের শান্তি এবং অগ্রগতির জন্য ছিল, কিন্তু একবার তা লঙ্ঘন করা হলে রক্ষা করার মতো কিছুই অবশিষ্ট থাকে না। তিনি আরো বলেন, আমরা ভারতের ন্যায্য অধিকারের জল ব্যবহার করব। আমরা একটি খাল তৈরি করে পাকিস্তানে প্রবাহিত জল রাজস্থানে নিয়ে যাব। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার পর ভারত 1960 সালে পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু জল চুক্তি স্থগিত করে। পহেলগাঁও কাণ্ডের তীব্র নিন্দা করে মন্ত্রী বলেন, এই হামলা কাশ্মীরের শান্তি নয়, পর্যটন বন্ধ এবং কাশ্মীর তরুণদের বিভ্রান্ত করার প্রচেষ্টা ছিল। তিনি বলেন, পাকিস্তান যাই করুক না কেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো দ্বিধাবোধ করব না। পর্যটকরা কাশ্মীরের পুনরায় ভ্রমণে যাচ্ছেন। পাকিস্তান ভারতের ভূখণ্ডে আক্রমণ করছে, কিন্তু ভারত তাদের বিমান ঘাঁটি ধ্বংস করে উপযুক্ত জবাব দিয়েছে, যার ফলে তারা যুদ্ধবিরতি আবেদন করেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পহেলগাঁও হামলার জন্য দায়ী সন্ত্রাসবাদীদের শাস্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা সন্ত্রাসী লঞ্চপ্যাডগুলিতে আক্রমণ শুরু করেছি, কিন্তু পাকিস্তান সন্ত্রাসবাদীদের উপর আমাদের আক্রমণকে তাদের ভূখণ্ডে আক্রমণ হিসেবে বিবেচনা করেছে। একই সঙ্গে কংগ্রেসের প্রবল সমালোচনা করেছেন অমিত শাহ। তিনি বলেন, আমি কংগ্রেসকে জিজ্ঞাসা করতে চাই, তাদের আমলে কি হতো? সন্ত্রাসবাদের বিষয়ে কংগ্রেস কিভাবে আমাদের প্রশ্ন করতে পারে? তারা কেবল একজন মন্ত্রী পরিবর্তন ছাড়া আর কিছুই করতো না। আমাদের সমালোচনা করার কোনো অধিকার নেই কংগ্রেসের। উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার একদিন পর সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেন, CCS সিদ্ধান্ত নিয়েছে যে 1960 সালের সিন্ধু নদের জল চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত থাকবে, যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে এবং আলোচিতভাবে অন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন প্রত্যাহার করে। সূত্রের খবরের পরে পাকিস্তানের জল সম্পদ মন্ত্রকের সচিব সৈয়দ আলী মুর্তজা 4টি চিঠি জলশক্তি মন্ত্রকে পাঠিয়েছেন। এরপর মন্ত্রক সেগুলি বিদেশ মন্ত্রকে পাঠিয়ে দেয়। সিন্ধু জলচুক্তির অধীনে ভারত সিন্ধু জল ব্যবহার পূর্বের 3টি নদীর জল ব্যবহার করতে পারে এবং পশ্চিমের বাকি 3টি নদীর জলের উপর পাকিস্তানকে অধিকার দেওয়া হয়েছিল। এখন জলচুক্তি স্থগিত হওয়ার কারণে পাকিস্তানে জলসংকট দেখা দিতে শুরু করেছে। কূটনীতির পারদ চড়িয়ে ত্রিপাক্ষিক বৈঠকের টেবিলে বাংলাদেশ, পাকিস্তান, চীন কে কে ছিলেন মিটিংয়ে? শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত বিরোধী স্লোগান তুলেছে বাংলাদেশ। বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিক থেকে রাজনীতিক কখনো 7 সিস্টার্স দখল, কখনো চিকেন নেক কেটে নেওয়ার হুঙ্কার দিয়েছেন। এদিকে পহেলগাঁও কাণ্ডের পর ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে ইসলামাবাদের পাশের থাকা বার্তা দিয়েছে চীন। এ আবহে এবার 3 মাথা এক হলো। বৃহস্পতিবার চীনের দক্ষিণ ইউনান প্রদেশের কুনমিংয়ে প্রথমবার চীন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে। চীনের উদ্যোগেই এক হয় 3 দেশ। বৈঠকে ছিলেন চীনের উপবিদেশ মন্ত্রী সান ওয়েইডং, পাকিস্তানের অতিরিক্ত বিদেশ সচিব ইমরান আহমেদ সিদ্দিকী এবং বাংলাদেশের ভারপ্রাপ্ত বিদেশ সচিব রুহুল আলম সিদ্দিক। পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচ ভিডিও লিঙ্কের মাধ্যমে আলোচনার প্রথম পর্যায়ে যোগ দেন। আর এই বৈঠকের পরই প্রশ্ন উঠেছে, শুধু কি তিনি দেশের মধ্যে সম্পর্ক পোক্ত করতেই এই বৈঠক, নাকি এর নেপথ্যে লুকিয়ে রয়েছে গভীর ষড়যন্ত্র? এর 1 মাস আগে ঠিক এই রকম একটি বৈঠক হয়েছিল পাকিস্তান ও আফগানিস্তানে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ার এক ঘরে হওয়া ভারতের 2 প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার নয়া উদ্যোগ নিয়েছে চীন। সূত্রের খবর, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্র থেকে একে অপরের হাত ধরে নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। ত্রিপাক্ষিক প্রক্রিয়ার শুরুটাই হয় একে অপরের ঢালাও প্রশংসার মাধ্যমে। ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে যে বেজিং, ঢাকা আর ইসলামাবাদ হাতে হাত মিলিয়ে কাজ করবে, তেমনটাই অঙ্গীকার করা হয়েছে আলোচনায়। পরে চীনের বিদেশ মন্ত্রক একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ এবং পাকিস্তান উভয়ই চীনের ভালো প্রতিবেশী, ভালো বন্ধু। তাই চীন, পাকিস্তান এবং বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা 3টি দেশের মানুষের সাধারণ স্বার্থে বিশেষ গুরুত্বপূর্ণ। এই ত্রিপাক্ষিক সম্পর্ক 3টি দেশের মানুষের জন্যই শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি নিয়ে আসবে। বেজিং আরও জানিয়েছে, বৈঠকে চীন, পাকিস্তান, বাংলাদেশ ত্রিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছে। আগামীতে এই আলোচনাকে বাস্তব রূপ দিতে বদ্ধপরিকর তারা।